বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আমরা যারা অনলাইন ক্লাস ভিডিও ক্লাস দেখতে বসেছি, আমি তোমাদেরকে প্রত্যেককে শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা যে ধারাবাহিক ক্লাস করতেছি, আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়, আমরা স্থিতিবিদ্যা যে ধারাবাহিক ক্লাস, আজকে আমার নবম ক্লাস। আজকে আশা করি শেষ করতে পারবো। কিছু অঙ্ক আমি আজকে আলোচনা আনব, আর কিছু অঙ্ক আমি আমার পিডিএফ কপিতে করে দিব। তোমরা পিডিএফ কপি থেকে করা অঙ্কগুলো দেখে নিলেই হবে। যাক, আমরা গত দুই ক্লাসে সমান্তরাল বলের উপর মোট 12টা অঙ্ক করে পেরেছি। আজকে আমি আরও দেখে দেখে কিছু বোর্ড প্রশ্ন আলোচনা করব, আর কিছু পিডিএফ দিয়ে দিব। এই দুইটাই মিলিয়ে তোমরা সম্পূর্ণ নোট করলে আশা করি আর কোনো অঙ্ক যোগ করতে হবে না। ঠিক আছে, স্থিতিবিদ্যা যেহেতু আমার শেষের পথে, আমরা চ্যাপ্টার শেষে সাথে সাথেই পুরো প্রশ্নমালাটা রিভিশন দিয়ে ফেলবো, রিভিশন দিয়ে রাখবো, যাতে যখন আমরা পরীক্ষা প্রোগ্রাম দিব, পরীক্ষার সূচি দিব, যাতে আমরা পরীক্ষায় আমরা কাজ করতে পারি। ঠিক আছে, আমি আমার কাজ শুরু করি। আমি আমার যে পিডিএফ কপি তোমাদেরকে দিচ্ছি, আমার যেটা রেডি করা ছিল এতদিন, আমি 12টা অঙ্ক আমার পিডিএফ কপি আমার যে নোট ছিল নোট থেকে দিয়েছি। ওই নোটে আরও কিছু অঙ্ক আছে, আমি সেখান থেকে আরও কিছু অঙ্ক আলোচনা করতেছি। প্রথমে আমি আমার নোটের সমস্যা নাম্বার 13 যে অঙ্কটা আছে সেটা দিয়ে শুরু করতেছি। সমস্যা নাম্বার 13। এই প্রশ্নটা আমি চিত্রে আনতেছি। বলছে 20 সেন্টিমিটার দীর্ঘ একটি হালকা এবি লাঠি, হালকা লাঠি বলছে, খুব সুন্দর একটা অঙ্ক। 20 মিটার দীর্ঘ একটা হালকা লাঠি, এটা দৈর্ঘ্যটা আমি যদি এই মাথা এ দিই, এটা যদি বি দিই, দেওয়া আছে এ বি ইকুয়াল টু 20 সেন্টিমিটার। হালকা লাঠি, যেহেতু হালকা লাঠি বলছে, লাঠির কোনো ওজন আমরা এখানে বিবেচনায় আনব না। প্যারেক দুটি প্যারেকের উপর অবস্থিত, দুইটি প্যারেক, একটা প্যারেক দুইটি প্যারেকের দৈর্ঘ্য লাঠি দৈর্ঘ্যের অর্ধেক। অর্থাৎ এখানে যে দুইটি প্যারেক আছে, অর্থাৎ দুইটি খুঁটি আছে, এক কথায় আমরা বলতে পারি দুইটি খুঁটি। আমি এখানে এই অবস্থানটাকে যে প্রথম যে অবস্থানটা, এটাকে সি দিলাম আর এটাকে ডি দিলাম। এই দুই খুঁটির অবস্থান হলো দৈর্ঘ্যের অর্ধেক, তাহলে আমরা 10 সেন্টিমিটার বলতে পারি। তাহলে আমরা এখানে দুই খুঁটির মধ্যবর্তী দূরত্ব 10 সেন্টিমিটার, এটা প্রশ্নে দেওয়া আছে। ঠিক আছে, আমরা আর কি দেওয়া আছে দেখো, দুই খুঁটির দৈর্ঘ্য প্রশ্নে দেওয়া ছিল, দুই খুঁটির মধ্যবর্তী দূরত্ব প্রশ্নে দেওয়া ছিল 10 সেন্টিমিটার। এবার এ ও বি বিন্দুতে 2W 3W ওজন এমনভাবে স্থাপন করা হলো যাতে প্যারেক দুটির উপর সমান চাপ পড়ে। তাহলে দুই প্রান্তে দুইটি ওজন, এই প্রান্তে 2W, এই প্রান্তে 3W ওজন এমনভাবে স্থাপন করা হলো, খুঁটিগুলো যাতে এমনভাবে থাকে, খুঁটিগুলো এমনভাবে রাখা হয়েছে, এই দুইটার ওজন ঠিক এমনভাবে পড়তেছে, দুই খুঁটির মধ্যে সমানভাবে পড়তেছে। তাহলে আমরা 2W 3W এখানে মোট লব্ধি আসতেছে, এখানে মোট লব্ধি আসতেছে 2W যোগ 3W ইকুয়াল টু 5W। আর এটার অর্ধেক পড়তেছে এই বরাবর, অর্ধেক পড়তেছে এই বরাবর, আর বাকি অর্ধেক পড়তেছে এই বরাবর। তাহলে আমি এখানে বলতে পারি যে এখানে অর্ধেক মানে 5Wর অর্ধেক, আর এখানে হলো 5Wর অর্ধেক। এটা প্রশ্নে বলে দিচ্ছে যে দুইটার যে টোটাল ওজন, দুই খুঁটির মধ্যে সমানভাবে পড়তেছে, এটা বলে দিচ্ছে সমানভাবে পড়তেছে। তাই আমি যেহেতু দুই খুঁটির মধ্যে সমানভাবে পড়তেছে, ঠিক দুই খুঁটির মধ্যবিন্দু যদি ও হয়, দুই খুঁটির মধ্যবিন্দু যদি ও হয়, এই মধ্যবিন্দু ওতেই আমার 5Wটা কার্যরত হবে, 5Wটা থাকবে। কথাটা সিরিয়াল আবার বলছি প্রথম থেকে। দুই প্রান্তে এ এবং বি,
একটা লাঠি, তার দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, এই প্রান্তে দুইটি ওজন 2W এবং 3W রাখা হলো। আর ওই লাঠিটাকে দুইটি খুঁটির উপর এমনভাবে স্থাপন করা হলো দুই খুঁটির উপর সমান চাপ পড়ে। যেহেতু দুই খুঁটির উপর সমান চাপ পড়ে, তাহলে আমি বলতে পারি দুই খুঁটির ঠিক মধ্যবিন্দুতেই টোটাল লব্ধিটা 5Wটা কার্যরত হবে। এবারে আমি মোটামুটি পেয়ে গেছি। এখন আমার চেয়েছে দুই খুঁটির অবস্থান কত, অর্থাৎ এসির দৈর্ঘ্য ইকুয়াল টু হোয়াট, বিডি দৈর্ঘ্য ইকুয়াল টু হোয়াট। এই দুই খুঁটির অবস্থান বলতে এখানে এটাই বোঝাচ্ছে। তা আমি বলতে পারি এতে বিন্দুতে যে 2W, বিতে যে 3W, এই লব্ধিটাও কিন্তু ওতেই আছে। তা আমি এখানে আমাদের এই চ্যাপ্টারের যে মৌলিক সূত্র 2W ইন্টু AO বলতে পারি, আর 3W ইন্টু BO বলতে পারি। তাহলে 2W AOকে ভেঙে লিখতে পারি আমি AC যোগ CO, 3W BOকে ভেঙে লিখতে পারি BOকে ভেঙে লিখতে পারি BD যোগ OD। আমরা যদি খেয়াল করি এখানে উভয় দিকে Wটা সমান আছে, বাদ দিতে পারে। আর CUকে আমরা 5 সেন্টিমিটার বলতে পারি, কারণ এটা প্রশ্নে বলিয়ে দিছে যে টোটাল দুই খুঁটির দূরত্ব 10। তাহলে আমি তো ওরকে সিডির মধ্যবিন্দু বলছি, তাহলে এদিকে 5 আছে, এদিকে 5 আছে, তাহলে এটা আমি 5 লিখে দিলাম। 3 ইন্টু বিডি যোগ 5 লিখে দিলাম, অর্থাৎ CU আর OD দৈর্ঘ্য 5। আর একটা জিনিস লক্ষ্য করে দেখো, যেহেতু টোটাল লাঠির দৈর্ঘ্য এখানে 20 ছিল, তাহলে আমি কি বলতে পারি না AC যোগ BD ইকুয়াল টু 10, কারণ আমার তো মাঝখানটা হলো 10, তাহলে দুই প্রান্তে AC এবং BD দূরত্ব 10 আছে। তাহলে AC আর BD, এখানে আমি যে সমীকরণটা পেয়েছি এখানেও কিন্তু AC আর BD আছে। দেখো খেয়াল করে এই দুইটা সমীকরণ সমাধান করে আমরা AC এবং BD পেয়ে যাব। আর AC আর BD পাওয়ার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাব, কারণ ওরা বলছে খুঁটি দুটির অবস্থান কোথায়। তখন আমি বলবো প্রথম খুঁটিটা A থেকে AC দৈর্ঘ্য যেটা হবে এত সেন্টিমিটার, আর দ্বিতীয় খুঁটিটা B থেকে BD দৈর্ঘ্যটা যত আসবে তত সেন্টিমিটার দূরে আছে। আমরা যে গত 12টা অঙ্ক করে এসেছি, বলতে পারো যে 12টা অঙ্ক হচ্ছে এই ধরনের অঙ্কগুলো যেগুলো সংখ্যা দিয়ে এসেছে অতীতে, এগুলো একটু সহজ। আমরা চেষ্টা করব অঙ্কগুলো শেখার। এখানে সংখ্যা পরিবর্তন করে বেশ কিছু অঙ্ক এই জাতীয় বইতে পাওয়া যায়। আমি তো সব দিয়ে নেই, অল্প কিছু অঙ্ক দিয়েছি। চলে যাই আমি এরপরের অঙ্ক। আমি আর কমপ্লিট করলাম না, যেহেতু আমি PDF কপি দিয়ে দিব, তাই তোমরা PDF কপি থেকে দেখে নিবা। আমি চলে যাচ্ছি আর একটা বোর্ড প্রশ্ন, 14 নম্বর অঙ্ক। এবার আসি এটাতে কী দেওয়া আছে। প্রশ্নটা আমরা চিত্রে উপস্থাপন করতেছি। এখানে বলছে একটি সুষম দণ্ড এক প্রান্তে 5 কিলোগ্রাম ওজন ঝুলিয়ে ওই প্রান্ত হইতে 1.5 মিটার দূরত্বে খুঁটির উপর একে সুস্থির রাখা হয়েছে। অর্থাৎ এটাও জাতীয় পরীক্ষায় এসেছে। এই একটা দণ্ড যার ওজন আছে, সুষম দণ্ড বলছে, তাকে এখানে একটা খুঁটির উপর রাখা আছে, একটা খুঁটির উপর, ঠিক আছে। এই প্রান্তে একটা 5 কেজি ওজন দিয়ে দেওয়া হয়েছে, 5 কেজি ওয়েট এটা ওজন দিয়ে এটাকে স্থির রাখা হয়েছে। তা আমরা এই যে AB যে দণ্ড, তার দৈর্ঘ্য কত বের করতে হবে। আর এখানে আরেকটা বলছে খুঁটির উপর যে তার টোটাল ওজনটা 25 কেজি ওয়েট, এটা বলে দিয়েছে। তাহলে আমার এখানে আবার বলছি কথাগুলো, একটা দণ্ড AB, একটি দণ্ড, তার দৈর্ঘ্য দেওয়া নেই, দৈর্ঘ্য বের করতে হবে, তার ওজনও দেওয়া নেই, ওজন বের করতে হবে। তা সুষম বিধায় আমি তাকে তার ওজনটা ঠিক তার মধ্যবিন্দুতে হবে। আমি সুষম বিধায় তার ওজনটা মধ্যবিন্দুতে হবে, এটা মধ্যবিন্দু ও ধরলাম। বলছে এই খুঁটিটা একটা খুঁটির উপর, এই দণ্ডটা একটা খুঁটির উপর স্থির আছে, এই খুঁটির উপর স্থির আছে। তাহলে এখানে এমনভাবে ওজনটা দিচ্ছে এটা স্থির আছে, তাই না? থাকতে পারে না একটা খুঁটির উপর, এখানে ওজনটা এমনভাবে দেওয়া হয়েছে যাতে এই খুঁটিটা, এই দণ্ডটা স্থির থাকে। তো আমি কি বলতে পারি যে এই দণ্ডের ওজন W, আর এখানে যে পাইপ দেওয়া আছে এই লব্ধিটাই 25। তাহলে আমার সূত্র অনুযায়ী আমরা বলতে পারি 5 প্লাস W সদিশ সমান্তরাল বেলের সূত্র অনুযায়ী 5 এবং W লব্ধি এলো 25 বলতে পারি। তো তাহলে আমরা পেয়ে গেলাম W ইকুয়াল টু 20 কেজি ওয়েট।
এখানে নিউটনও দিতে পারে, বলে রাখো। ওইতে কেজি ওয়াইড দেওয়া ছিল, আমি কেজি ওয়াইড দিয়ে করলাম, একটা উত্তর পেয়ে গেছি। এবার বলছি দণ্ডের দৈর্ঘ্য কত। তাহলে আমরা দ্বিতীয় যে সূত্রটা আমরা লিখতে পারি 5 ইন্টু, আমি এখানে একটা নাম দিয়ে দিই, ধরো সি দিয়ে দিলাম, 5 ইন্টু এসি ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু সিও। তাহলে আমার 5 ইন্টু এসি, ডাব্লিউটা এখানে কত আছে, ডাব্লিউটা হলো 20 ইন্টু সিও। এখানে প্রশ্নে আর কি দেওয়া ছিল, আমি কি, হ্যাঁ প্রশ্নে এই দৈর্ঘ্যটা দেওয়া ছিল, এসি দৈর্ঘ্যটা দেওয়া ছিল 1.5 মিটার দেওয়া ছিল এসি, অর্থাৎ এই প্রান্ত থেকে 1.5 মিটার ভিতরে ছিল খুঁটিটা। যেহেতু এটা 1.5 দেওয়া আছে, তাহলে আমরা এখানে এসি দৈর্ঘ্যটা 1.5 বসাই দিব, 1.5 বসাই দিব। আর 20 তো আমি এইমাত্র বের করে নিয়ে আসলাম সিও, তাহলে আমার এখান থেকে সিও দৈর্ঘ্যটা চলে আসবে 5 ইন্টু 1.5 ডিভাইডেড বাই 20। তা আমি সিও দৈর্ঘ্য যেহেতু পেয়ে গেলাম, আমার তো টোটাল এ বি দৈর্ঘ্য দরকার। আমরা দেখতেছি এ বি দৈর্ঘ্য হলো 2 ইন্টু এ ও, কারণ ওটা ছিল মধ্যবিন্দু। ও যদি মধ্যবিন্দু হয় তাহলে কি আমরা বলতে পারি না এ বি দৈর্ঘ্য হলো 2 ইন্টু এও। এবার এওকে আমরা ভেঙে লিখতে পারি এসি যোগ সিও। তাহলে এসি দৈর্ঘ্য তো আমার প্রশ্নে দেওয়া ছিল, এসি দৈর্ঘ্য আমার প্রশ্নে দেওয়া ছিল 1.5, আর সি দৈর্ঘ্য আমি এইমাত্র বের করছি, বসাই দিব। তাহলে আমি এ বি দণ্ডের দৈর্ঘ্য পেয়ে যাব। সুন্দর অঙ্ক। আমরা যদি পাঠ্য বই থেকে অঙ্কগুলো করি, আমাদের সবচেয়ে সহজ অঙ্ক সংখ্যার অঙ্কগুলো। আর সংখ্যার অঙ্কগুলো তুলনামূলক আমি দেখেছি মাঝে মাঝে অবজেক্টিভও দিয়ে দেয়, কারণ অবজেক্টিভে এগুলো শর্ট ক্যালকুলেশন করে অতি অল্পতেই উত্তর বের করা সম্ভব। তাহলে আমি আমার আলোচনা, আমার পিডিএফ কপি থেকে, আমার নোট থেকে 14 নম্বর অঙ্কটা আলোচনা করলাম। আমি ফাঁকে ফাঁকে কিছু অঙ্ক রেখে যাব, যে অঙ্কগুলো পরীক্ষায় তেমন একটা আসেনি, আবার আমার পিডিএফ কপিতে আছে। আমি পিডিএফ কপি দিয়ে দিব, তোমরা প্রয়োজনে দেখে নিবা, দেখবে যে অঙ্কর পাশে সাল লেখা নেই। আমি এরকম কিছু সহজ অঙ্ক রেখে যাব। এরপরে চলে যাই আমি 18 নম্বর অঙ্ক। আজকে আলোচনা 18, আমি মাঝখানে 3টা অঙ্ক বাদ দিয়ে আমি 18তে চলে গেলাম। আমার পিডিএফ কপিতে 18 নম্বর অঙ্ক, যেটা বোর্ড প্রশ্ন, এই জন্য 18তে গেলাম। এবার দেওয়া আছে একটি লোক, আমরা এরকম একটা লোকের কাঁধে একটা এরকম একটা লাঠি, বা আমরা আঞ্চলিক ভাষায় ভার বলি, মানে একটা লাঠি দিয়ে একটা বোঝা নিচ্ছে। বোঝাটা এখানে আছে, লাঠির মধ্যে এই প্রান্তে একটা বোঝা আছে, আর লোক তার কাঁধের উপর, লোকটা তার কাঁধের উপর, এখানে লোকটার কাঁধ বরাবর, এই বরাবর এই লোকটা এখানে আছে, লোকটা আছে এখানে, লোকটি আছে এখানে। এই লোকটি তার কাঁধ বরাবর এখানে হাত দিয়ে, এভাবে হাত দিয়ে সে এটাকে ধরে রাখছে। আমি জিনিসটা বুঝতে পারতেছিলাম, এরকম একটা কাঁধের উপর হাত রেখে আমরা হাত দিয়ে এইভাবে ধরি না, এইভাবে তার ওই লাঠির ওই প্রান্তে একটা বোঝা আছে। এই লোকটি এখানে আছে, তার হাতটা দিয়ে সে এখানে ধরে রাখছে, এই বরাবর একটা তার হাতের একটা ওজন কাজ করতেছে, হাতের একটা বল কাজ করতেছে, আর এই পাশে তার বোঝাটা আছে। তো এখন দেখো এখানে আমি কি দেওয়া আছে, আমি একটু প্রশ্নটা এবার করি। এবার দেওয়া আছে এই লাঠির হইতে লোকটির কাঁধের দূরত্ব, হাত হইতে তার কাঁধের দূরত্ব দেওয়া আছে এক্স, এই জায়গার দূরত্ব দেওয়া আছে এক্স, আর এই বোঝার দূরত্ব দেওয়া আছে এ, অর্থাৎ 2 দূরত্বই প্রশ্নে দেওয়া আছে। তো আমি যেটাকে এ দিই, এটাকে যদি আমি বি দিই, এটাকে যদি আমি সি দিই, তাহলে আমরা এখানে আরও দেওয়া আছে তার হাতের বোঝাটির ওজন ডাব্লিউ, এটা দেওয়া আছে বোঝার একটু ডাব্লিউ, আর দেওয়া আছে তার কাঁধের উপর চাপ কত। তাহলে কাঁধের উপর তার টোটাল বলটা কত, এটা চেয়েছে। আমি ধরে নিই তার হাতের চাপ পি, তাহলে আমি কি বলতে পারি, পি আর ডাব্লিউ লব্ধি হলো তার, এখানে আমি যদি আর দিই তাহলে আর ইকুয়াল টু পি প্লাস ডাব্লিউ, পি প্লাস ডাব্লিউ। কাঁধের উপর আরটা কত এটা বের করতে বলছে, তাহলে আর ইকুয়াল টু কত, পি প্লাস ডাব্লিউ। এখানে আমি অনুপাত সূত্র ইউজ করে এখানে পি ইন্টু এসি আর ডাব্লিউ ইন্টু বিসি
পি ইন্টু এসি দৈর্ঘ্যটা প্রস্থ দেওয়া আছে এক্স, আর ডাব্লিউ ইন্টু বিসি দৈর্ঘ্যটা দেওয়া আছে প্রস্থ দেওয়া আছে এ। তাহলে আমরা এখান থেকে পেতে পারি পি ইকুয়াল টু ডাব্লিউ এ ডিভাইডেড বাই এক্স। তা আমি এখানে পির মানটা যদি বসাই দিই ডাব্লিউ এ বাই এক্স প্লাস ডাব্লিউ, আর ডাব্লিউটা কমন নিলেই আসবে 1 প্লাস এ বাই এক্স। বইয়ের উত্তরটা দেওয়া আছে, প্রমাণ করো তার কাজের উপর চাপ হলো এত। তাহলে একটা ছোট্ট অঙ্ক, আমি প্রশ্ন পড়ে যদি কী কী দেওয়া আছে চিত্রতে নিতে পারি। আমার সদিশ সমান্তরাল বলে শর্ত এখানে কার্যকর, যেহেতু কাদের উপর এটা লব্ধি আর দুই প্রান্তে দুই বোঝা, এটা হাতের, যদিও এটা বল, হাতের বল, আর এইটা হলো তার ডাব্লিউ। তাহলে এই দুটা যোগফলই হলো তার হাতের উপর চাপটা। তো চারটা অঙ্ক, যেটা বোর্ড প্রশ্ন ছোট্ট অঙ্ক হইতে পারে, এটাও পরীক্ষা এসেছিল। আমি আমার পিডিএফ কপিতে আরও দুটো অঙ্ক ড্রপ দিয়ে গেলাম, তোমরা দেখলে বুঝতে পারবে, না করলেও ক্ষতি নেই। আমি এরপরে বোর্ড প্রশ্ন যেটা আছে 21, আমি তাহলে বোঝা গেল আমি কী করতেছি, বোর্ড প্রশ্নগুলোকে প্রাধান্য দিচ্ছি। 21 নম্বর অঙ্ক, 18 পরে যে 21 আছে আমার পিডিএফ করতে, আমি সবগুলো অঙ্কই দিয়ে দিব আমার আজকে তোমাদের দেখার জন্য, যারা পর নোট করে রাখবা, পরে দরকার হয় দেখব। 21 নম্বর প্রবলেমটাতে যাচ্ছে। 21 নম্বর প্রবলেমটাতে আছে, একটি দণ্ডের এক প্রান্ত হইতে 2, 8, 6 মিটার দূরে পি কিউ আর তিনটি সমান্তরাল বল ক্রিয়া করে। অর্থাৎ একটি দণ্ড, এর একটা দণ্ড, প্রথমটা বলছে 2 মিটার দূরে, 2 মিটার দূরে এখানে একটা বল কাজ করে। আর পরেরটা বলছে এক প্রান্ত থেকে 8 মিটার দূরে, 8 মিটার দূরে, ধরো এই পুরাটা দিলাম 8 মিটার, এই প্রান্তে 8 মিটার দূরে। আর এলো একটা 8 মিটার, আর একটা হলো পিক, আর একটা হলো 6 মিটার দূরে। তো 6 তো একটু কম হবে, তো আমি এখানে মাঝখানে দিলাম, এটা হলো 6 মিটার এই পর্যন্ত। তো প্রশ্ন স্পষ্ট বলে দিচ্ছে, এক প্রান্ত হইতে 2 মিটার দূরে একটা বল পি, আর 8 মিটার দূরে কিউ, আর 6 মিটার দূরে আর কাজ করে। এটা প্রশ্ন স্পষ্ট বলে দিয়েছে যে একটি দণ্ডের এক প্রান্ত হইতে যথাক্রমে পি কিউ আর বল তিনটি 2, 8, 6 মিটার দূরে কাজ করে, এবং দণ্ডটি ভারসাম্য অবস্থায় থাকিলে তাহলে পি অনুপাত কিউ অনুপাত আর ইকুয়াল টু কত। যেহেতু দণ্ডটি ভারসাম্য অবস্থায় আছে, তা আমরা বলবো পি কিউ লব্ধিটাই আর হবে, তাহলে আর ইকুয়াল টু আমরা লিখতে পারি পি প্লাস কিউ। আর অনুপাত থেকে পেতে পারি, আমি এখানে যদি খেয়াল করি, আমি যদি এটার নাম এ দিই, এটার নাম যদি বি দিই, এটার নাম যদি সি দিই, তাহলে আমি লিখতে পারি পি ইন্টু এসি আর কিউ ইন্টু বিসি। আর পি ইন্টু এসি, এসি দৈর্ঘ্যটা হলো এখানে দেখো 6 থেকে 2 বিয়োগ করলে যত হয় 4 মিটার, আর বিসি দৈর্ঘ্যটা হলো 8 থেকে 6 বিয়োগ করলে যত হয়, 8 থেকে 6 বিয়োগ করবো, 8 থেকে 6 বিয়োগ করবো হয় 2 মিটার। তাহলে আমি এখান থেকে পেয়ে যাচ্ছি কিউ ইকুয়াল টু 2p। হ্যাঁ, কিউ ইকুয়াল টু পেয়েছি আমি কত, 2p। এবার আমি এখানে মান বসাই দিই, পি যোগ কিউ, কিউ হলো 2p ইকুয়াল টু হলো 3p। অতএব আমি এখানে চাচ্ছি পি অনুপাত কিউ অনুপাত আর, ওরা এই অনুপাতটাই চেয়েছে। পি মান তো পি আছেই, কিউর মানটা আমি মাত্র বের করছি 2p, আর আরের মান বের করছি আমি 3p। তাহলে আমরা যদি খেয়াল করি 1:2:3 এসেছে, এটাই প্রমাণ করতে বলছে। তাহলে আমরা বলতে পারি আরেকটা ছোট এবং সহজ অঙ্ক। তারপরে আমি আমার পিডিএফ কপিতে আমি যাচ্ছি, এরপরে হলো পিডিএফ কপির আমি 22 নম্বর অঙ্ক যাচ্ছি। আমি যে তোমাদের পিডিএফ কপি পাঠাবো, এই 22 নম্বর অঙ্ক আবার দেখতেছি। এখানে হলো 4 মিটার দীর্ঘ 15 কেজি ওজনের একটি সুষম তক্তা, একটা তক্তা, এরকম একটা সুষম তক্তা, এটা দৈর্ঘ্য আমি যদি এই প্রান্তে এ দিই, এটা প্রান্তে যদি বি দিই, এ বি দৈর্ঘ্য হলো 4 মিটার, প্রস্থ দেওয়া আছে। এবার এটার ওজন আপনার 15 কেজি ওয়েট, 15 কেজি ওয়েট, ঠিক তার মধ্যবিন্দু ওজন, যেহেতু এটা সুষম তক্তা তার ওজনটা মধ্যবিন্দুতে থাকবে, আমি মধ্যবিন্দুটা ও ধরলাম, এখানে হলো 15 কেজি ওয়েট। ঠিক এ বি যে তার দণ্ড, তার নিজস্ব একটা ওজন আছে, তার দৈর্ঘ্যটা হলো ওজনটা হলো 15 কেজি। আচ্ছা, তো এখন দুইটি অবলম্বের উপর এটা স্থির আছে।
একটি অবলম্বন এক প্রান্তে এতে, আরেকটা হলো 50 সেন্টিমিটার ভিতরে। তাহলে এই প্রান্ত থেকে এখানে একটা অবলম্বন আছে, এখানে একটা অবলম্বন আছে, হ্যাঁ, এই জায়গায় একটা অবলম্বন আছে। আর বি থেকে একটু ভিতরে আরেকটা অবলম্বন আছে, মানে খুঁটি আর কি। এই অবলম্বন, এই বি থেকে যে অবলম্বনটা একটু ভিতরে আছে, এটার আমি একটা আলাদা নাম দিয়ে দিই, ধরো সি দিলাম। এই বিসি দৈর্ঘ্যটা এখানে দেওয়া আছে প্রশ্নে, বিসি দৈর্ঘ্যটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে 50 সেন্টিমিটার। তো 50 সেন্টিমিটার আমরা লিখতে পারি 0.5 মিটার, অর্থাৎ এই দৈর্ঘ্যটা এখানে 0.5 মিটার আছে, এইভাবে স্থির আছে। এবার বলছে একজন বালক তক্তাকে উল্টে এইভাবে এটার এখন তো এটা স্থির আছে, একটা বালক এই তক্তার উপর হেঁটে বি বিন্দুতে যখন আসে তখন তক্তাটা উল্টে পড়ে না। খুব ইম্পর্টেন্ট তথ্য এই অঙ্কের জন্য। বি বিন্দুতে যখন বালকটা আসবে তক্তাটা যখন উল্টে পড়ে না বলছে, তাহলে বুঝতে হবে বি বিন্দুতে ওই বালকটাই আসছে, বালকের ওজন আমি ডাব্লিউ ধরেই নিলাম, তক্তা উল্টে পড়ে না, তার অর্থ এই খুঁটির কোনো আর কাজ নেই, সম্পূর্ণ বটটা সিতে চলে এসেছে। এখানে আমি আমার দুটি আঙ্গুল দিয়ে আমি দেখাচ্ছি, আমি কলমটা রাখলাম আমার দুইটা খুঁটির উপর আমি কলমটা রাখলাম। আমি কি করলাম, এখানে একটা ওজন দিলাম, এমনভাবে একটা ওজন দিলাম, আমার দ্বিতীয় একটা খুঁটি আমি একটা আঙ্গুল সরাই ফেললাম, এই যে দেখো এখন একটা আঙ্গুলের উপর এটা স্থির আছে, এই অবস্থায় আছে। তো বালকটা যখন ডাব্লিউতে আসে তখন এটা উল্টে পড়ে না, তার অর্থ হলো এই বিন্দুতে যে খুঁটিটা, এটার আর কোনো কার্যকারিতা নাই। তাহলে আমি বলতে পারি সম্পূর্ণ লব্ধিটা এখন সিতে চলে এসেছে। তাহলে আমি যদি এখানে খেয়াল করি, আমার সম্পূর্ণ লব্ধি যদি সিতে চলে আসে, এই লব্ধিটা যদি আর হয়, তাহলে আমি লিখতে পারি আর ইকুয়াল টু এখানে 15 প্লাস ডাব্লিউ, এবং অনুপাতটা লিখতে পারি আমি ও কত 15 ইন্টু ওসি, 15 ইন্টু ওসি ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু বিসি। তাহলে এখানে আমরা কিন্তু দৈর্ঘ্যগুলো জানি, ওসি দৈর্ঘ্যটাও আমি বের করতে পারি। কেন বের করতে পারি, আমার তো এটা হলো 0.5 মিটার, আর এটা টোটালটা ছিল 4 মিটার, তাহলে এখানে এই অর্ধেক হলো 2 মিটার। তাহলে এখানে যদি 0.5 মিটার হয়, তাহলে আমি বলতে পারি এখানে হবে 1.5 মিটার। তাহলে ওসি দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 1.5 মিটার। তাহলে 15 ইন্টু ওসি হলো 1.5। তাহলে আবার বলছি কথাটা, ও বিন্দু হলো মধ্যবিন্দু, তাই এদিকে হলো 2 মিটার, এদিকে 2 মিটার। যেহেতু প্রশ্নে বলছে বিসি হলো 0.5 মিটার, তাহলে এই বাকি অংশটা 1.5 মিটার, যাতে এটা যোগ করলে 2 মিটার হয়। এবার এই পাশে দেখো ডাব্লিউ ইন্টু বিসি কত 5 মিটার আছে, 0.5 মিটার। তাহলে আমি এখানে যদি খেয়াল করি আমার ডাব্লিউ এসে গেছে, আমার এটা আর লাগে না, এটা ছাড়াই আমি উত্তর পেয়ে গেছি 15 ইন্টু 1.5 ডিভাইড বাই 0.5। তাহলে আমার এই ডাব্লিউটাই প্রশ্ন চেয়েছে, বালকের ওজনটা কত চেয়েছে। একদম প্র্যাকটিক্যালি তুমি চিত্র আঁকো, অ্যাকচুয়াল চিত্রটা বোঝো, ওই অনুযায়ী চিত্র আঁকো, দেখবি তোমার কাজটা সহজ হয়ে যাবে। আমি আজকে এই 22টা অঙ্ক আমার আগেকার নোটে ছিল, আমি কেতাবুদ্দিনের বই থেকে, অন্যান্য বইতেও আছে, আমার সামনে যেহেতু কেতাবুদ্দিনের বইটা আছে, আমি অঙ্কটা তোমাদের পিডিএফে দিয়ে দিব। কেতাবুদ্দিনের বইয়ের উদাহরণ 6টা একটু আলোচনা করি, এটা অনেকবার এসেছে। এটা একসময় এই অঙ্কটা আমার এরপরে আরেকটা চ্যাপ্টার ছিল, এখন ওই চ্যাপ্টারটা সিলেবাসে অন্তর্ভুক্ত নেই, যার কারণে আমার পিডিএফ কপিতে এই অঙ্কটা ছিল না। যাক, এখন আমি অঙ্কটা একটু বলি। এটা আমি আজকে 23 নম্বর অঙ্ক হিসাবে দিচ্ছি। 23, সমস্যা নাম্বার 23। এখানে একটা দণ্ড, এটা দণ্ড। প্রশ্ন আমার কী আছে আমি বলতেছি। 2a দৈর্ঘ্য একটা দণ্ড, ডাব্লিউ ওজন একটি সুষম তক্তা, বি দূরে দুটি খুঁটির উপর আণবিকভাবে অবস্থিত। তাহলে আমি কথাটা বলি, এটা যে এ, এটা হলো বি, এই দণ্ডের দৈর্ঘ্য এ বি ইকুয়াল টু 2a, আর দুইটা খুঁটির উপর এটা অবস্থান করতেছে, দুইটা খুঁটির উপর অবস্থান করতেছে, আর এর ওজনটা হলো ডাব্লিউ। আমি বলবো এ বি ঠিক মধ্যবিন্দুতে খুঁটিটার ওজন থাকবে, কারণ কেন
মধ্যবিন্দুতে থাকবে, প্রশ্ন বলছে এটা সুষম, মনে রাখবো সুষম দণ্ডের ওজন তার ঠিক মধ্যবিন্দু থাকবে, তাহলে এখানে ওটা হলো তার মধ্যবিন্দু। আর আমি যে এখানে দুইটা আলাদা বিন্দু দিলাম, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি। এই সি ডি, এই যে খুঁটিটা, এই খুঁটির মধ্যবর্তী দূরত্ব প্রশ্নে দেওয়া আছে বি, এই খুঁটির মধ্যবর্তী দূরত্ব প্রশ্নে দেওয়া আছে বি। টোটাল দৈর্ঘ্য কিন্তু 2a আর মাঝখানের দূরত্ব বি দেওয়া আছে, ঠিক আছে। এবারে প্রশ্নে বলা আছে একে একে, মানে একে একে বলতে একসাথে না, দুইবারে। একবার বলছে এই পাশে যখন ডাব্লিউ একটা ওজন ঝুলিয়ে দেওয়া হয় তখন এই খুঁটির উপর এই দণ্ডটা স্থির হয়। এই পাশে যখন W1 ঝুলিয়ে দেয় তখন কী হয়, এটা স্থির হয়, তখন এই খুঁটির তাহলে কোনো দরকার নেই। আবার বলছে যখন এই প্রান্তে W2 ঝুলিয়ে দেওয়া হয়, এ প্রান্তে এখানে W1 এখন নাই, বিতে যখন W2 ঝুলিয়ে দেওয়া হয় তখন এটা ডি বিন্দুতে এই দণ্ডটা স্থির হয়, তখন বুঝতে হবে এই খুঁটির কোনো কার্যকারিতা নাই। কারণ একটু আগে আমি যে উদাহরণ দিয়ে বললাম আগের অঙ্কটা, ওই অঙ্কটার মতো। তাহলে আবার বলছি, এই বিন্দুতে যখন W1 ঝুলিয়ে দেওয়া হয় তখন এই খুঁটির কোনো কার্যকারিতা নাই, এই W2টা এখানে নাই, তাহলে সম্পূর্ণ লব্ধিটা চলে আসবে সিতে। যেহেতু সম্পূর্ণ লব্ধিটা সিতে চলে আসছে, তা আমি এখান থেকে লিখতে পারি W1 ইন্টু এসি আর W ইন্টু ওসি। এটা হলো প্রথম তথ্য থেকে আমরা এটা লিখতে পারি। তাহলে এখানে দেখো W1 ইন্টু এসি আর W ইন্টু ওসি, ঠিক আছে। আবার যদি এদিকে W1 না দিয়ে যখন আমরা এদিকে W2 দিব, এদিকে যখন W2 দিব, ওই পাশে যখন W2 দিব তখন এই খুঁটির কোনো কার্যকারিতা নাই, কারণ W2 দিলে সম্পূর্ণ লব্ধিটা ডিতে চলে আসে। এই ক্ষেত্রে আমার সমীকরণ আসবে, এটার জন্য আসবে W ইন্টু ওডি আর W2 ইন্টু বিডি। তাহলে প্রশ্ন কিন্তু আমরা পাঠ্য বইতে যখন দেখব চিত্রটা একসাথে আসে, আমি কিন্তু চিত্রটা আলাদা আলাদা বুঝেছি। অর্থাৎ W1 যখন থাকবে তখন W2 থাকবে না, আবার W2 যখন থাকবে তখন W1 থাকবে না, ঠিক আছে। তাহলে W1 যখন হবে তখন এই ডি বিন্দুর খুঁটির কোনো কার্যকারিতা নেই, সম্পূর্ণ লব্ধিটা এই খুঁটির উপর চলে আসবে। আবার W2 যখন থাকবে তখন এই খুঁটির কোনো কার্যকারিতা, যখন সম্পূর্ণ লব্ধিটা এখানে চলে আসবে। কারণ প্রশ্নের মধ্যে স্পষ্ট দেওয়া আছে যখন W1 W2 দেওয়া হয় তখন তারা কি উল্টেই পড়ে না। একটু আগে যে আমি বললাম একজন বালক তার শেষ প্রান্তে যখন যায় উল্টেই পড়ে না, সেক্ষেত্রে একটা খুঁটির উপর চাপটা চলে আসে। এই দুই সমীকরণ থেকে আমাকে প্রমাণ করতে হবে, আমি প্রমাণটা একটু ডান পাশে লিখতেছি। W1 ডিভাইডেড বাই W প্লাস W1, W প্লাস W1, তারপরে আছে W2 ডিভাইডেড বাই W প্লাস W2 ইকুয়াল টু B বাই A। এটা প্রমাণ করতে হবে, এই হলো আমার টোটাল প্রশ্নটা। তাহলে প্রথম দুই শর্ততে আমি যে জিনিসটা পেয়েছি এই টোটাল শর্তটা আমরা পেয়ে গেলাম। এবারে আমি যে প্রথম অনুপাতটা পেয়েছি, আমি যদি এখানে একটু খেয়াল করে কাজটা করি, বইতে যে আমি উদাহরণের ক্যালকুলেশনটাই দেখাই, যেহেতু আমি উদাহরণটা PDF কপি করে দিয়ে দিব, তাই উদাহরণের ক্যালকুলেশনটাই দেখাই। তারা এরপরের লাইনে আসছে W ডিভাইডেড বাই AC ইকুয়াল টু W1 ডিভাইডেড বাই CU, তারপর এখানে যোজন করছে W প্লাস W1, নিচে উপরে যোজন করছে আর নিচেও যোজন করছে AC যোগ CU। তাহলে এখানে দেখো এবার অনুপাতটা এখানে W1, এই অনুপাতটা আগে লিখছে W1 বাই CU ইকুয়াল টু W প্লাস W1। AC আর CU যোগ করলে কী হয়, AC আর CU যোগ করলে হয় AO, এটা হয় AO, ঠিক আছে, AO হয়। তাহলে আমি এখান থেকে CU দৈর্ঘ্যটা বের করে রাখবো। CU দৈর্ঘ্যটা আসবে W1 বাই W প্লাস W1 ইন্টু AO, আর AO দৈর্ঘ্যটা কিন্তু এই খুঁটির অর্ধেক, যেহেতু এটা টোটালটা 2A ছিল, সো এই যে টোটালটা 2A ছিল, তাহলে AO এবং BO এগুলো হলো A। তাহলে আমরা AO দৈর্ঘ্যটা এখানে বসে দিতে পারি। তাহলে কত আসে, W1A ডিভাইডেড বাই W প্লাস W1, অর্থাৎ ওই রেজাল্টটা মতো করে এটার সাথেই নিলাম। ঠিক অনুরূপভাবে আমি এখান থেকেও সেম ক্যালকুলেশন করব। যদি এই সেম ক্যালকুলেশন করে আমরা এখান থেকে পাবো W
বাই বিডি W2/2 ডিও বা ওডি। তো এখানে আমরা সেম ক্যালকুলেশন করার জন্য আমি যোজন করব উপরে W2, নিচেও যোজন করব বিডি যোগ ওডি। তাহলে আবার এখানে আসতেছে W2/OD ইকুয়াল টু এখানে W প্লাস W1 2 ডিভাইড বিডি আর ওডি যোগ করে দেখো এই যে বিডি ওডি যোগ করলে হয় ওবি, তাহলে ওবি। তাহলে আবার এখান থেকে ওডি ইকুয়াল টু আসবে W2 ডিভাইডেড বাই W প্লাস W2। তাহলে যেহেতু এটার সাথে এখন ওডি যোগ হবে, ওবি যোগ হবে এটার সাথে ওবি, ওবি দৈর্ঘ্যটা আবার এখানে কত এ। তাহলে আমরা এখানে ও বি, তার মানে এটা পাবো W2 ডিভাইডেড বাই এ পাবো, এ ডিভাইডেড বাই W প্লাস W2। এবার চিত্রপথে দেখো আমি যে দুইটা বের করছি এটা হলো ওডি আর সি ও বের করছি। তাহলে আমি যদি এখানে খেয়াল করি আমার এখন এই দুইটা দৈর্ঘ্য যদি যোগ করে দিই, অর্থাৎ সি ও আর ওডি, ওডি এই দুইটা যদি যোগ করে দিই আমার আসবে 2a মাইনাস বি। কেন এই টোটাল দৈর্ঘ্য হলো 2a, মাঝখানের দৈর্ঘ্যটা হলো বি, তাই আমি লিখতে পারি 2a মাইনাস বি। তাহলে এই দুটো আমি এখানে বসিয়ে যখন যোগ করে সরল করব আমি এখানে পৌঁছে যাব। যেহেতু আমি পিডিএফ কপিটা দিয়ে দেবো, এখানে আমরা পিডিএফ কপি থেকে আমরা এই জিনিসটা দেখে নিব। এরপরে আরেকটা অঙ্ক যেটা উদাহরণ 8-এ আছে, আমি এটা দিয়ে আজকে কাজ শেষ করব। উদাহরণ 8-এ এটার মধ্যে একটি আমি এটা 24 নম্বর অঙ্ক হিসেবে দিয়েছি, এটাও আমি তোমাদের পিডিএফ কপি অর্থাৎ করা অঙ্কটা আমি দিয়ে দিব। তাহলে আমি উদাহরণ 8 এটা আমি আজকে 24 নম্বরে দিব, সিরিয়ালে 24 নম্বরে হবে উদাহরণ 8। একটি বর্গের P 2P 3P 4P মানে বলগুলো কাজ করে তাদের লব্ধি। হ্যাঁ, একটা বর্গ আছে, এই অঙ্কটা বুঝলে ভালো লাগবে, না বুঝলে ভালো লাগবে না। বর্গ মানে তার 4 বাহুর দৈর্ঘ্য সমান, এই 4 বাহুর দৈর্ঘ্য সমান। বর্গটার 4 বাহু বরাবর এ বি সি ডি দেওয়া আছে, এখানে এ বি সি ডি। এই 4 বাহু বরাবর যথাক্রমে এদিকের বলটা হলো পি, এদিকের বলটা হলো 2P, এদিকের বলটা হলো 3P, আর এদিকের বলটা হলো 4P। এই 4টা বল বর্গের বাহু বরাবর ক্রস করে। বলছে তাদের লব্ধির মান, দিক এবং ক্রিয়া রেখা নির্ণয় করো। এখানে লব্ধির মান, দিক ও ক্রিয়া রেখা বের করো। তা আমি এখানে যে খেয়াল করে আমি পি আর 3Pর লব্ধিটা আগে বের করব। পি আর 3Pর লব্ধি, পিটা হলো এ বি বরাবর, 3P হলো সিডি বরাবর, তাহলে এরা বিসদৃশ। তা আমরা জানি বিসদৃশ বলের লব্ধি, বিসদৃশ বলের লব্ধি বড় বলের বাইরে বড় বলের দিকে হয়। তাহলে আমি বলবো এই দুইটা বলের বাইরে এখানে একটু রেখাটাকে বর্ধিত করে আমি এদিকে একটা রেখা এঁকে দেব, বড় বলের দিকে হয়, এইভাবে হবে। তাহলে 3P এবং P বলের লব্ধি বড় বলের বাইরে বড় বলের দিকে হয়। তাহলে 3P মাইনাস P, তাহলে এটা কত হবে 2P। এটা এই জায়গার একটা নাম দিয়ে দিই, বইতে আমি যেখান থেকে অঙ্কটা করতেছি এখানে ওরা ই দিছে, এখানে ওরা ই দিছে। তাহলে আমি এখানে যে সমীকরণটা পেয়েছি, যে এখন যে ইয়েটা পেয়েছি এটা থেকে অনুপাতটা বের করে ফেলি। তাহলে এখানে আমরা লিখতে পারি পি ইন্টু এ ই, এই যে পি ইন্টু এ ই আর 3P ইন্টু ডিই, 3P ইন্টু ডিই। এখানে আমি একটু কাজ করে রাখি, এখানে এডি, পি তো কাটাই যাবে, এডি যোগ ডিই ইকুয়াল টু 3DE। কী করলাম এখানে আমি কে বাংলায় লিখলাম এডি যোগ ডিই। এই ডিইটা আমি পক্ষান্তর করে যোগ বিয়োগ করলে লেখা যায় ডিই ইকুয়াল টু আসতেছে হাফ এডি, এই দুটা যোগ করলে এটা 2 হয়, হাফ এডি হয়। আর আমি এই বর্গের একটা বাহুর দৈর্ঘ্য ধরে নিই আমার পরবর্তীতে কাজে লাগার জন্য। বর্গের বাহু দৈর্ঘ্যটাকে আমি এডি অর্থাৎ বর্গের বাহু দৈর্ঘ্যকে এই ধরে নিলাম, বর্গের বাহু দৈর্ঘ্য এই ধরে নিলাম। এই দেওয়া নাই, আমরা এই ধরে নিলে আমরা লিখতে সুবিধা হয় জন্য বর্গের বাহু দৈর্ঘ্য আমরা এই ধরে নিচ্ছি, এটা। তাহলে প্রথমটা আমরা রেখে দিলাম, আমরা এই ডিই দৈর্ঘ্যটা
কি পেয়েছি, হাফ এ। এবারে এখানে বেশি এদিকে চলে গেছে, দৈর্ঘ্য এ। আবার দুইটা বলের লব্ধি, আমরা প্রথম দুইটা বলের ক্ষেত্রে আমরা কাজ শেষ করলাম। এই দুই বলের লব্ধি বড় বলের বাইরে, বড় বলের দিকে। এবার এই দুইটা বলের লব্ধি বের করব। 2p এবং 4p, 2p কাজ করে উপরের দিকে, 4p কাজ করে নিচের দিকে। তাহলে এই দুইটা বলের লব্ধি, এই দুইটাকে আমরা বিয়োগ করলে যত হয় তত হবে। তাহলে আমি এই দুইটা বলকে আমি যদি একটু বাহুটাকে বর্ধিত করে দিই, যেখানে একটু বর্ধিত করে দিলাম, বড় বলের দিকে হবে, বড় বলের দিকে হবে, আমরা বড় বলের দিকে হবে, নিচের দিকে হবে। কত হবে, 4p - 2p = 2p, যা এ বির একটা বর্ধিত করে দিলাম, বর্ধিত অংশকে জি বিন্দুতে সেট করে। এখানে এটা একটা নাম দিয়ে দিলাম, জি বিন্দুতে। তাহলে লক্ষ্য করো, এটাও 2p, এটাও 2p, এটাও 2p, এটাও 2p। এখানে আমি 2pটা এখানেও দিতে পারি, এদিকে 2p, এদিকেও 2p। তাহলে এই দুইটি বলের লব্ধি আমি এখানে, এই দুই বলের লব্ধি এখানে এটা আমি কী করবো, এখানে একটা সামান্তরিক সম্পন্ন করব। এই সামান্তরিক বরাবর হবে, যা এই সি এ কর্ণ বরাবর কাজ করবে, এই বরাবর কাজ করবে। তাহলে এখানে আমি এখানে যে বাহুটা আছে, এই বাহুটাকে বর্ধিত করে দিই। এটা আবার পরে অনুপাতটা বের করতে হবে, তো এটা বর্ধিত করে দিই, যা এখানে এইচ বিন্দুতে সেট করে। আমি দ্বিতীয় অনুপাতটা এখনও করি নাই, দ্বিতীয় অনুপাতটা আগে লিখে নিচ্ছি। চিত্রটা আমরা বুঝে বুঝে আঁকলে কঠিন লাগবে না। আমি দ্বিতীয় ক্ষেত্রে পাচ্ছি, এখন যে এটা করলাম 2p × bg, এই যে এই 2p × bg আর 4p × ag, তো এখানেও আমরা সরল করে উভয় দিকে পি কাটা দিব। বিজিকে ভেঙে লিখতে পারবো, বিজিকে এ বি যোগ এজি, এ বি যোগ এজি। এখানে দুইটাও কেটে দিলাম, এদিকে 2 থাকবে, 2 × এজি। তাহলে আমি এখানে পক্ষান্তর করে আমি যদি সাজাই, এজি = এবি হবে, এজি এজির সাথে এজি বি এজি হবে, এজি এবি হবে। অতএব আমরা এ বির দৈর্ঘ্যটা, আমরা এই যে এ বি দৈর্ঘ্যটা, বর্গের বাহুর দৈর্ঘ্যটা এই ধরলাম, তাহলে এটা এ লিখতে পারি। তাহলে এখানে আমরা একটা দৈর্ঘ্য পেয়ে গেলাম, এজি এখানে এ জি হলো এ, অর্থাৎ এই জায়গাটা হলো এ। এগুলো কেন বের করতেছি, এগুলো আবার পরে, ওই যে এখানে বলছে লব্ধির মান, দিক এবং ক্রিয়া রেখা নির্ণয় করো। এই তিনটা উত্তর বের করতে হলে অনুপাতগুলো আমাকে দেখাইতে হবে। এবার আসো, এ 2p আর এ 2p, এরা পরস্পর যে বিন্দুতে সেট করে, এই বিন্দুর একটা নাম দিয়ে দিই, নাম দিয়ে দিলাম ও। তো ও বিন্দুতে 2p এইদিকে নির্ণয়, সেদিকে 2p পরস্পর লম্বভাবে ক্রিয়া করে, তাদের লব্ধিটা কত হবে, লব্ধিটা কত হবে, এই লব্ধিটা, যেহেতু এটা সামান্তরিক সূত্র, মানে আমরা বলতে পারি এই দুইটার বর্গের যোগফল। এখানে পরস্পর লম্ব বলে আমরা বলতে পারি 2p² √ 4p² যোগ 4p², তাহলে কত হয় 8p²। তো 8p² অর্থাৎ √8p²। অতএব আমরা লিখতে পারি 2√2p, তাই না, 2√2p। একটা উত্তর আমরা পেয়ে গেছি। তাহলে সম্পূর্ণ বলের লব্ধি হলো 2√2p, যা ও এইচ বরাবর, যা সি এ বরাবর কাজ করে। পদ্ধতি আমার তো বলতো আসলে এখানে, আমি যদিও এটা এখানে চিত্র চলে গেছে, এ বরাবর মানে কি, সি এ বরাবর কাজ করে, এই কর্ণ সি এ বরাবর কাজ করে। এবারে আমি এখানে শুধু দেখাইতে হবে, এখানে এই যে লব্ধিটা এখন এই বিন্দুতে, এই টোটাল এই যে এ বি রেখার যে বর্ধিতাংশ এই বিন্দুতে সেট করলো, এই রেখাটা বলদ্বয়কে, এখানে যে দুইটি বল, এই দুই বলকে কত অনুপাতে বিভক্ত করে, এই অনুপাতটা দেখা দেবো। বি এইচ আর এ এইচের অনুপাতটা দেখাবো। এখানে বি এইচ আর এ এইচের অনুপাতটা দেখাইলে আমার বাকি কাজটা আসে। এবারে অনুপাতটা বের করে আমি সব দৈর্ঘ্য কিন্তু আগে বের করে নিচ্ছি। এটা হলো আমার এ, এটা হলো হাফ এ, তাহলে এটা এ, এটা এ, এই দুটা যোগ করলে এটা সমান হবে। আর আমরা এই দৈর্ঘ্যটা, তাহলে এই দৈর্ঘ্যটা সমান, তাহলে আমরা ও জি, আবার এখানে জি এইচের সমান। তাহলে এই দৈর্ঘ্যগুলো আমি সব বের করে যখন অনুপাতটা বের করবো, আমি আমার কাঙ্ক্ষিত রেজাল্টে চলে যাব। যেহেতু আমি পিডিএফ কপিটা দিয়ে দিব, এটা সুন্দরভাবে এখানে আছে, তোমাদের যাদের কেতাবুদ্দিনের বই আছে, কেতাবুদ্দিনের বইতে এটা সুন্দরভাবে লিখছে, আমরা ওই পিডিএফ কপি থেকেই নোট করে নেব। যে অঙ্কগুলো বোর্ড প্রশ্ন বলে আমি বাদ দিলাম না, যদিও আরও ফাঁকে ফাঁকে দুই একটা বোর্ড প্রশ্ন আমার চোখে পড়েছে, তাই আমি ইচ্ছা করে ওগুলো বাদ দিয়ে গেলাম, কারণ কিছু কিছু অঙ্ক আছে একদম কিছুই বোঝা যায় না।
এরকম অঙ্ক দিয়ে একটা আমি বাদ দিয়ে গেলাম। আর এমনিতে পরীক্ষায় এসেছে বলতে পারো মেজরিটি অঙ্ক যেগুলো পরীক্ষা বেশি এসেছে আমি সবগুলো অঙ্ক টাচ করার চেষ্টা করেছি। আজকে আমি 5-6টা অঙ্ক আলোচনা করেছি, আর বাকি আরও 5-6টা অঙ্ক আমি PDF কপিতে দিয়ে দিব। তোমরা প্রত্যেকেই সবগুলো অঙ্ক দেখার চেষ্টা করবা। আর সবচেয়ে সাজেশন করে নিতে হবে এখনই আমি এই চ্যাপ্টার থেকে কোন অঙ্কগুলো বেশি আগে করব, সালগুলো লিখে নিব। আজকে আলোচনার মধ্যে যে অঙ্কগুলো আছে আমি এগুলোর মধ্যে যেগুলোতে অতি বেশি সাল আছে, অর্থাৎ একটা অঙ্ক 4-5-6 বার আসছে, এই অঙ্কগুলো যাতে বাদ না পড়ে। আমরা এইভাবে যদি অগ্রসর হই তাহলে আমাদের কাজটা সহজ হয়ে যাবে। স্থিতিবিদ্যায় আমরা প্রথম প্রশ্নমালা, দ্বিতীয় প্রশ্নমালা, তৃতীয় প্রশ্নমালা, এই 3 প্রশ্নমালা থেকে প্রথম টার্গেট করব আমি ধরো গড়ে 10টা করে, 3-10 30টা অঙ্ক আগে টার্গেট করব। এই 30টা অঙ্ক আমি নিজের পছন্দ মতো বাছাই করে নেব। পছন্দটা করব আমি যেগুলো বোর্ড প্রশ্ন সবচেয়ে বেশি এসেছে এগুলো আগে করব। যদি আমি 30টা অঙ্ক শেষ করতে পারি, এরপর আমি আমি কি করব, আরও যে বাকি যে অঙ্কগুলো আছে আমি যদি মনে করি না আরও 5টা করে অঙ্ক বাড়াবো, তাহলে 3-15-45টা অঙ্ক হয়ে যাবে। তবে ওই 5টা অঙ্ক আরও কিছু সালের অঙ্ক দেখে আমরা এটা যোগ করব। এভাবে এক সময় আমার যদি আমি গড়ে 60টা অঙ্ক শিখতে পারি, 20টা করে গড়ে মোট 60টা অঙ্ক শিখতে পারি, তাহলে আমার আর কোনো প্রবলেম থাকার কথা না। ঠিক আছে, আমরা প্রত্যেকেই ভালো থাকি, সুস্থ থাকি। আমি এই বলে আমি আমার কাজ শেষ করলাম। খোদা হাফেজ।